10 বার দেখে তারপরে পদক্ষেপ নিতে হয়। এটা একটি স্বাধীন দেশ, স্বাধীন দেশের ডিসিশন হবে স্বাধীনভাবে, আমার ডাইনিভাবে তাকাতে হবে কেন? অথচ সবাই আমরা স্লোগান দিই মাই কান্ট্রি ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট। এই স্লোগানের বাস্তবতা তো দেখাতে হবে। মুখের স্লোগান তো শুনতেছি 54 বছর, এখন প্র্যাকটিসে আনতে হবে। সেই প্র্যাকটিসটা শুরুই হয়। ইভেন দেশের স্থলভাগেও আল্লাহ তাআলা যে অপূর্ব সম্পদ মাটির নিচে দিয়েছেন, সেগুলো সব ক্ষেত্রে প্রপারলি তোলা হচ্ছে না। আবার এখানেও আমাদের নিজস্ব এক্সপার্টাইজকে ডেভেলপ করে আমরা যাতে আমাদের রিসোর্সগুলো নিজেরাই তুলতে পারি, আহরণ করতে পারি, তার ব্যবস্থা করার কোন ব্যবস্থা এখানে নাই। আমাদের বাপেক্স আছে, পড়ে আছে। তাদের এক্সপার্টাইজটা আমরা কেন, তাদের স্কিলটা কেন আমরা ডেভেলপ করছি না? আবার তাদের সাথে যখন ইন্টিমেট অ্যাটমসফিয়ারে কথা বলার সুযোগ হয়, তখন বলা হয় যে আমাদেরকে তো প্রজেন করে রাখা হয়েছে, যেটুকু আমাদের স্কিল আছে এটাও তো ইউটিলাইজ করতে দেওয়া হচ্ছে। এটা দিলে তো কাজের মধ্য দিয়ে আমাদের স্কিল বেড়ে যেত। কেন? এখানে বেস্টেড ইন্টারেস্টের প্রশ্ন। অল্টারনেট এনার্জি, সেভ এনার্জি, গ্রিন এনার্জি এখন দুনিয়ার উন্নত দেশগুলো প্র্যাকটিস করে। তারা লিকুইড এবং গ্যাসিয়াস এনার্জির যে রিসোর্স, সেটা থেকে তারা বের হয়ে আসতেছে। একদিকে এনভায়রনমেন্টাল পলিউশন থেকে তারা বাঁচতেছে, আর একদিকে পরনির্ভরশীলতার জিনজির তারা ছিন্ন করে ফেলতেছে। আমাদের দেশে হচ্ছে না, কেন হবে না? ওই এখানে ঘুরে ফিরে সিন্ডিকেশন, পলিটিক্যাল সিন্ডিকেশন, যতগুলা বড় সিন্ডিকেশন দেশে হয় আমাদের দেশে, সবগুলার পিছনে রুলিং পার্টি যারা, তাদের হাত থাকে। অতীতেও ছিল, এখনো আছে, তার কোনো পরিবর্তন হয়নি। এনার্জিতে এখন হাহাকার। তেল আছে শুধু সংসদে, বাংলাদেশে নেই। সংসদে যখন ইনকামবেন্ট মিনিস্টার কোন বিবৃতি দেন অথবা সরকারি দলের ট্রেজারি বেঞ্চ থেকে কেউ কথা বলে, তখন মনে হয় যে তেলের উপর বাংলাদেশ ভাসছে শুধু কিছু অসৎ চুপচুপটা মানুষের কারণে আমরা সমস্যায় পড়ে গেছি। এবং এটাও বলা যে আগে থেকে তেলের যে স্বাভাবিক চাহিদা ছিল, ইরান ভার্সাস ইসরায়েলের এই যুদ্ধ বাধার পরে এখন এই চাহিদা অনেকে বাড়াই দিচ্ছে। আচ্ছা, ভালো কথা। তো চাহিদাটা পূরণ করবে কখন? যাওয়া আসা আপনারাও করেন, আমরাও করি। আমি রাত্রে 3টার দিকে একবার এই শহরে ঘুরালাম। ভাবলাম যে দিনের বেলা উদয় এই কিউ গুলা হয়, গাড়ি ঘোড়া, মোটর বাইক, এগুলো দেখি রাতের দৃশ্যটা কিসের সাথে দেখি সেম সিমিলার। ওখানে শুধু মোটরসাইকেল একটু কম দেখলাম, কিন্তু গাড়ির কোনো অভাব দেখলাম না। কিলোমিটার্স আফটার কিলোমিটার্স একের পিছনে আরেকজন লাইন দিয়ে দাঁড়ায় আছে, স্টিল হুইলগুলো মুভ করছে না। কার এমন গরজ লেগেছে 5 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা কিউতে দাঁড়াইয়া এখান থেকে বাড়তি তেল নেবে? তার ডিমান্ডটাই পাচ্ছে। একদিকে এই দৃশ্য, আরেকদিকে চুরাই বাজারে 2.5 গুণ দামে আবার 3 গুণ দামে সেই তেল আবার বিক্রি হচ্ছে। এরা কারা? মাঝে মাঝে লোক দেখানো কিছু অপারেশন আমরা দেখি, এই সবগুলার পিছনে খুঁটির জোর আছে বলে এগুলো হচ্ছে। মরার উপরে খাড়ার ঘা। বাইরে থেকে 3 গুণ 2.5 গুণ দামে যে তেল কিনতেছেন, টাকা তো যাচ্ছেই পকেট থেকে। বাড়তি ওই তেলের সাথে ভেজাল কি মিশিয়ে বিক্রি করতেছে তাকে জানে। এবং অনেকেই এখন কমপ্লেন করছেন, তেল তো বললাম, গাড়ির তো চাকা ঘুরে না। একদিকে মানুষের পকেট কাটা হচ্ছে, আরেকদিকে এই মানুষের সম্বলগুলাকেও ধ্বংস করে ফেলা হচ্ছে। কৃষিতে 18% ডিমান্ড। আমাদের ডক্টর মিজান সাহেব তার
এখানে যে কৌশলপত্র তিনি পেশ করেছেন, বলেছেন যে এটাকে অগ্রাধিকার দেওয়া। আসলে একটা সমাজ চলতে হলে তিনটা ইন্ডাস্ট্রিকে ইকুয়াল এমফেসিস দিতে হবে। সেটা দেশ এবং জাতির অবস্থার উপরে নির্ভরশীল। আমাদের দেশ কৃষি নির্ভর এখন, এটা পাবে 1 নম্বর এমফেসিস। 2 নম্বর আসবে ইলেকট্রোমেকানিক্যাল ইন্ডাস্ট্রি, এগ্রোবেসড ইন্ডাস্ট্রির পরে আসবে 2 নম্বরে ইলেকট্রোমেকানিক্যাল ইন্ডাস্ট্রি। আর এই দুইটাকে আকাঙ্ক্ষার আলোকে, প্রত্যাশার আলোকে, মানসম্মত ভাবে যদি এখান থেকে সার্ভিস নিতে হয়, তাহলে এই দুইটার উপরে যে ইন্ডাস্ট্রি, এটা হচ্ছে হিউম্যান রিসোর্স ইন্ডাস্ট্রি। আমাদের তিনটাতেই বেহাল দশা। হিউম্যান রিসোর্স ইন্ডাস্ট্রির এখন আছে আইসিইউতে, কবে এখান থেকে বের হবে আল্লাহ ভালো জানে। এই ইন্ডাস্ট্রি ডেভেলপ করার জন্য দেশে অনেকগুলা ইউনিভার্সিটি গড়ে উঠেছে, পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি। ইউনিভার্সিটির প্রাণ হচ্ছে R&D, রিসার্চের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে। আমাদের এখানে রিসার্চ বাজেট অ্যালোকেশন যখন হয়, তখন ফকিরের ভিক্ষা দেওয়া হয়। যা দেওয়া হয় এটাও প্রপার ইউটিলাইজ হয় না, এটা মিসইউজ হয়, পিলফারেজ হয়, লুটিং হয়, হয়তো বা তার একটা ক্ষুদ্র অংশ কাজে লাগে। আমরা এই ক্ষেত্রে একটু ব্যতিক্রম দেখি, একটু আশায় বুক বাঁধি, সেটা হচ্ছে এগ্রিকালচার সেক্টর। এ পর্যন্ত খাদ্যে যেটুকু কন্ট্রিবিউশন, আমরা বাকি সেক্টর গুলোতে এটা দেখি। এখানেও সরকারের সহায়তার চাইতে কমিটেড দেশপ্রেমিক মানুষগুলোর অবদান বেশি। এই জায়গায় যদি তাদেরকে প্রপার ইনসেন্টিভ দেওয়া হতো, তাহলে আমরা আরো অনেক এগিয়ে যেতাম। খাদ্য সম্পূর্ণতা মানে আমি সংজ্ঞাটা বুঝি না। খাদ্য মানে কি শুধু চাল? খাদ্যের অনেক উপাদান আছে না? সেই উপাদানগুলার কতটুকু আমরা বাংলাদেশে নিজেরা প্রডিউস করতে পারি, আমাদের কতটুকু? আমি তো দেখি যে আমাদের পুরা বেলিটাই আমরা বন্ধক দিয়ে রেখেছি বিদেশের হাতে। চালেও আমরা স্বয়ং সম্পূর্ণ। মাঝে মাঝে আমরা গাল ভরা বলি শুনি, আমার আমলে, অমুকের আমলে, তমুকের আমলে আমরা খাদ্যে স্বয়ং সম্পূর্ণ ছিলাম। এগুলা সব ফাঁকা বলি, ব্লাফ টু দ্য পিপল, মানুষকে ধোঁকা দেওয়া হয় এগুলা বলে। এই চালও আমাদেরকে লক্ষ টন বিদেশ থেকে আমদানি করতে হয়। এর সাথে ডাল আছে, পেঁয়াজ আছে, মানে যাবতীয় জিনিস আছে, সবজি আছে। খুব বেশি যদি আমরা বলি, চাল এবং সবজিতে আমাদের মোটামুটি একটা অবস্থান আছে। বাকিটার অবস্থা কি? পুরা গরম মশলার বাজার আমাদের বন্ধ, আমাদের কোন প্রোডাকশনই নেই। অথচ বড় গলায় বলতেছে খাদ্যে আমরা স্বয়ং সম্পূর্ণ। এটা একটা আনট্রু কমেন্ট। এখন এই খাদ্যে কৃষকরা যারা খাদ্যটা ফলাবে, আল্লাহর আসমান থেকে বৃষ্টি যদি ধরে, আলহামদুলিল্লাহ। তো বৃষ্টি তো সবসময় সব দিনে ঝরে না, কিন্তু ধানের যে গাছগুলা, তাদের তো পানির প্রয়োজন হয়। তো এটা সেচের মাধ্যমে পূরণ করতে হয়। সেচ পাম্প চালাতে গেলেই তো তাকে জ্বালানিতে আসতে হবে। এখন সেই জ্বালানির কেন নিয়ে কৃষক এক পাম্প থেকে আরেক পাম্পে দৌড়াদৌড়ি করতেছে, পাচ্ছে না। এখানেও সিন্ডিকেশন। দেখতেছেন যে জ্বালানি মজুদ আছে, সাইন লাগিয়ে রাখছে, এখানে জ্বালানি নাই, তেল নাই। পরে আবার ধরা পড়ছে এখানে আস। এই তেলটাই বাইরে বাজারে পাচার করা হচ্ছে, ওখান থেকে বিক্রি হচ্ছে। ওখানে বিক্রি করতে গিয়ে তাকে বাড়তি টাকা গুনতে হচ্ছে। আবার তার পাওয়ার টিলার নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, পাম্পটাও নষ্ট হয়ে যাবে যদি ভেজাল কিছু ওখানে ঢুকে। এই যদি দুষ্ট চক্র চলতেই থাকে, তাহলে মরু মৌসুমের যে খাদ্যের প্রাপ্তিটা আমাদের, যদিও এটা এখন কাটার সময় এসে গেছে, সাধারণ যা হবার হয়ে গেছে, কিন্তু এরপরে আউশেও যদি এটা কন্টিনিউ করে,
ইতিমধ্যেই বিশ্ব খাদ্য সংস্থা থেকে শুরু করে জাতিসংঘ থেকে শুরু করে সবাই ওয়ার্নিং দিচ্ছে, যদি যুদ্ধ এখন থামেও তারপরেও তার প্রভাব কয়েক মাস চলবে, তাহলে সেখানে আমাদের অবস্থা হচ্ছে যে আমাদের কোনো বাফার স্টক নেই। যা বলা হচ্ছে এগুলো আমরা মনে করি যে এটা সঠিক না, এটা ওই বিবিএস এর ডাটা। আমি কয়েকদিন একটা ব্যাংকের বোর্ডে বসার সুযোগ পেয়েছিলাম 6 বছর। এই ব্যাংকের সুবাদে অন্যান্য ব্যাংকগুলোর সাথে আমাদের যাতায়াত ছিল। অ্যানুয়াল ব্যালেন্স শিট যখন তৈরি হবে তখন তৎপরতা ব্যাংকগুলোকে বেড়ে যেত, কিভাবে ডিভিডেন্ড আছে এটা শো করা যায়। প্রফিট বাস্তবে নাই, কিন্তু এখন জেনারেট করতে হবে কাগজে। এই গতি ফিরিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন।